আসসালামু আলাইকুম। আজকে আমরা সিবিটি অ্যান্ড এ লেভেল 4 এর যে 12টা সিবিএলএম থাকে 1 থেকে 12টি সিবিএলএম এর মধ্যে সিবিএলএম 6 নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করব। আজকে আলোচনার টপিক এই সিবিএলএমটা খুব বড় একটি সিবিএলএম না। এই সব সিবিএলএম এর টাইটেলটা হচ্ছে মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি। তো এর উপর আমরা আজকে আলোচনা করব, কাজগুলোকে আমরা সহজ করার চেষ্টা করব এবং আল্লাহ আমাদের এই কর্মকাণ্ডকে সাদগা জারি হিসেবে কবুল করুক। এই সিবিএলএমটি হচ্ছে আইএলও টিবেট রিফর্ম প্রজেক্টের আন্ডারে এই সিবিএলএমটি তৈরি হয়েছিল। তো পুরো দিন আমরা এটা নিয়ে আলোচনা করব। তো এখানে হচ্ছে আমার এই যে ভিডিওটি এডুকেশনাল পারপাসে তৈরি, এখানে কোনো ধরনের ইনলিগাল অ্যাক্টিভিটিসের আমাদের কোনো কর্মকাণ্ড নাই। এখানে ছোট্ট করে আমার একটা প্রোফাইল দেওয়া আছে, আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম, আমার ইমেল অ্যাড্রেসগুলো দেওয়া আছে, কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আপনাকে আমাকে কবুল এবং মঞ্জুর করুক, সাইয়্যদগুলো হাসানাত দ্বারা পূর্ণ করে দিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা আল্লাহর প্রার্থনা করি এবং তার কাছে আমরা সাহায্য চাই। যে সিবিএলএমটি আজকে পড়াবো সেই সিবিএলএমটি আমরা একসাথে আমরা শিখবো। হ্যাঁ, একজন একজন আমরা এই সিবিএলএম এর যে কভার পেজটা সেটা এখানে একটা ছবি দেওয়া আছে আন্ডারস্ট্যান্ডিং এর ক্লিয়ারের জন্য। প্রথম যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেই প্রত্যেকটা টপিকের যে আমাদের যে পেজ নাম্বার, সিবিএলএম দেখা গেল 6 এর পিডিএফ বইয়ের পেজ নাম্বার সাথে আপনি হচ্ছে এই টপিকটা পাবেন। তো আমি রিকোয়েস্ট করব যে আপনারা এই যে ভিডিওটা দেখছেন পাশাপাশি যদি আপনারা হচ্ছে আপনাদের বইটা ম্যানুয়ালি গো থ্রু করেন তাহলে আপনাদের কাছে এটা একেবারে সহজ হয়ে যাবে। তো এখানে বলছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপ। একটা ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপের কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক থাকে সেইগুলো। প্রথমে বলছে যে এই ওয়ার্কশপটা অবশ্যই একটা সেফ টু ওয়ার্ক হতে হবে, একটা কাজের একটা নিরাপদ পরিবেশ থাকতে হবে। সেফ না এরকম একটা পরিবেশে আসলে আপনি ভালো আউটপুট দিতে পারবেন না। অবশ্যই ওয়ার্ক প্লেসে এডুকেট লাইটিং অ্যান্ড ভেন্টিলেশন থাকতে হবে। যদি না থাকে তাহলে দেখা গেল আপনি ফিজিক্যাল হ্যাজার্ডে পড়বেন, আর্গোনমিক হ্যাজার্ডে পড়বেন। এবার বলছে যে আপনার যদি should know the procedure of first aid treatment। এই ওয়ার্কশপের ওয়েল অর্গানাইজ ওয়ার্কশপের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে ফার্স্ট এইড ট্রিটমেন্টের প্রসিডিউর গুলো জানা থাকতে হবে। তারপর বলছে যে মানে সাফিসিয়েন্ট স্পেস ফর ইচ পারসন টু পারফর্ম দ্য টাস্ক। একটা মানুষের কাজ করতে যতটুকু স্পেস দরকার পর্যাপ্ত স্পেসটা তার থাকতে হবে, আদারওয়াইজ সে তো কাজ করতে পারবে না। দেখেন এইটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কাজের এরিয়া, তো প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে দেখা গেল যে স্পেস বেশি লাগে। পর্যাপ্ত স্পেস না থাকলে সে কাজটা শিখতে পারবে না। সব কাজ তো আর আপনি ছোট স্পেসে করতে পারবেন না। তো ওয়ার্কিং এরিয়া মাস্ট বি ক্লিন অ্যান্ড মেইনটেইন। যে জায়গায় কাজটা করবেন সেই কাজটা হচ্ছে জায়গাটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো থাকতে হবে, মেইনটেইন থাকতে হবে। আদারওয়াইজ দেখা গেল যে প্রয়োজনীয় জিনিস আপনি খুঁজে পাবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আপনার হেলথ ঝুঁকি বেড়ে যাবে, পাশাপাশি হচ্ছে দরকারি সময় দরকারি জিনিস আপনি খুঁজে পাবেন না। আরো যে কথাগুলো বলছে যে ক্লিয়ার ইনফরমেশন ইজ অ্যাভেলেবল রিগার্ডিং প্রসিডিউর। প্রসিডিউরের ব্যাপারে যে কোনো পদক্ষেপ বা প্রসিডিউর ব্যাপারে আপনাকে ক্লিয়ার ইনফরমেশন থাকতে হবে, অ্যাভেলেবল। ওয়েস্ট অ্যান্ড রিসাইকেলিং ম্যানেজমেন্ট। যে আবর্জনাটা তৈরি হয় সেই আবর্জনাটা এবং যেটা হচ্ছে রিসাইকেল করা যায় এই দুইটারই একটা ম্যানেজমেন্ট থাকতে হবে। যেটা মানে ওয়েস্টেজ বা ওয়েস্ট সেটা এক ধরনের ম্যানেজমেন্ট, রিসাইকেলের গুলো আর এক ধরনের ম্যানেজমেন্ট করতে হবে। সেফটি রুলস থাকতে হবে, পাশাপাশি এগুলো হচ্ছে সাইন থাকতে হবে। যদি ফ্লামেবল যদি কিছু থাকে, পচনশীল কিছু থাকে, দেখা গেল দাহ্য জাতীয় পদার্থ থাকে বা কেমিক্যাল কোনো পদার্থ থাকে, সেগুলোর আপনার সেফটি সাইন থাকতে হবে। এবং হচ্ছে দেখা গেল ফায়ার এক্সিটের সাইন থাকতে হবে। এই যে সেফটি রুলস এবং সাইনগুলো অ্যাভেলেবেল থাকতে হবে। এবং বলছে অ্যাপ্রোপ্রিয়েট ফায়ার এক্সটিংগুইশার অ্যান্ড রেগুলারলি চেকড। মানে ফায়ার এক্সটিংগুইশারটা তো আপনার থাকতেই হবে। এই ফায়ার এক্সটিংগুইশারটাকে আবার রেগুলারলি চেক করতে হবে, যে এটা শিডিউল চেকের মাধ্যমে দেখতে হবে এটা অ্যাকচুয়ালি ফাংশনাল কিনা। দেখা গেল গ্যাস বের হয়ে গেছে
বা যেদিন আল্লাহ না করুক বিপদ আসছে সেই দিন এটা কাজ করতেছে না, সুতরাং এর ফাংশনালিটিটা চেক করতে হবে। এটা হচ্ছে একটা ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপের বৈশিষ্ট্য। এখন এখানে কিছু সেফটি ফ্যাক্টরস আছে, যেটা হচ্ছে বলা হচ্ছে আপনি এই ল্যাব বা ওয়ার্কশপে কিছু সেফ কি সেফটি প্র্যাকটিস আপনার করতে হবে। যেমন হচ্ছে রেগুলার ইকুইপমেন্ট চেক টু প্রিভেন্ট ইনজুরি। আপনি যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করবে তার ফাংশনালিটি বা তার সেফটি এগুলো আপনি রেগুলারলি চেক করতে হবে। আদারওয়াইজ দেখা গেল যে একটা মেশিন ব্যবহার করতেছেন, রেগুলারলি চেক করতেছেন না, কোনো একটা নাট খুলে গেল, আপনার জন্য একটা বিপদ ডেকে নিয়ে আসলো, এটা হতে পারে। 2 নম্বরে বলছে প্রপার স্টোরেজ অফ পিপি। পিপি গুলা সংরক্ষণ করতে হবে, নির্দিষ্ট জায়গায় থাকা দরকার, যেখানে থাকা দরকার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সেখানে থাকতে হবে। অ্যাডহারেন্স টু সেফটি সাইন অ্যান্ড স্যাম্পল। আপনাকে সেফটি সাইন এবং স্যাম্পলগুলোকে ফলো করতে হবে। ইউজ অফ ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি অ্যাজ পার রেগুলেশন। ইকুইপমেন্ট এবং মেশিনারিগুলা যেভাবে ব্যবহার করতে নির্দেশ দেওয়া আছে বা রেগুলেশন আছে, নিয়ম আছে, সেটা সেভাবে ব্যবহার করতে হবে। আদারওয়াইজ আপনি মন গড়া ভাবে ব্যবহার করলে দেখা গেল যে আপনি জিনিসটা নষ্ট করে ফেলবেন। দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় শারীরিক ক্ষতিও হতে পারে এটা দ্বারা। ওয়েল স্টকড ফার্স্ট এইড কিট। ফার্স্ট এইডের বক্স আছে, কিন্তু ফার্স্ট এইডের বক্স খুলে দেখা গেল যেগুলো থাকা দরকার সেগুলো নাই, তাহলে তো এই বক্স থেকে লাভ নাই। এই বক্সের মধ্যে যা যা থাকা দরকার সেগুলো স্টকে থাকতে হবে। তো অর্গানাইজড অ্যান্ড ক্লিন ওয়ার্ক স্পেস। কাজ শেষে এই ওয়ার্ক স্পেসটাকে তো আপনাকে অর্গানাইজ করতে হবে, সাজাইতে হবে, ক্লিন করতে হবে। আদারওয়াইজ দেখা গেল আপনি একটা ধারালো বস্তু নিচে ফেলে রাখলেন, একটা ড্রিল মেশিন নিচে ফেলে রাখলেন, জিনিসটা নষ্ট হয়ে গেল, নষ্ট না হয়ে গেলে দেখা গেল পায়ে বেজে আপনার পা কেটে গেল। তো এই সেফটি ফ্যাক্টরসে কি সেফটি প্র্যাকটিস গুলো আপনার থাকতে হবে। এখন বলছে যে আরো আছে কিন্তু, যেমন হচ্ছে আপনি বলছে কমপ্লায়েন্স উইথ প্রোটেক্টিভ ক্লোদিং অ্যান্ড কেমিক্যাল সেফটি মেজার্স। যদি কোনো কেমিক্যাল থাকে সেখানে একটা মেজার আপনাকে নিতে হবে, কেমিক্যাল যেহেতু আছে সেখানে মেজার গুলো এক ধরনের। এবং হচ্ছে আপনাকে সবসময় কমপ্লায়েন্স করতে হবে কি, যে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট প্রোটেক্টিভ যে ক্লথ গুলা সেইগুলা হচ্ছে আপনাকে সবসময় পড়তে হবে। দেখা গেল কনস্ট্রাকশনে যারা কাজ করে, আমরা দেখছি যে এমআরটিতে যারা কাজ করেছে তাদেরকে সেফটি মেজার ছাড়া কখনো কাজে অ্যাটেন্ড করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। সুতরাং যখনই আমরা ওখান দিয়ে যেতাম কাজ চড়তো এমআরটি মেট্রো রেলে, তখন দেখছি যে সবাই ওয়েল পিপি পরে আছে, বা যে যা যা পরা দরকার সেফটির জন্য সেগুলো তারা। সেফ ডিসপোজাল হ্যাজার্ডাস কেমিক্যাল অ্যান্ড ওয়েস্ট। যে হ্যাজার্ডাস যেগুলো ঝুঁকি তৈরি করে যে কেমিক্যাল গুলা, ধরেন অ্যাসিড হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, সেই কেমিক্যাল গুলা দেখা গেল এবং ওয়েস্টেজ গুলার সেফ ডিসপোজাল করতে হবে। হ্যাঁ, যেখানে ইচ্ছা সেখানে আপনি ফেলতে পারবেন না, যেটা যেভাবে ডিসপোজাল করা দরকার, ধ্বংস করা দরকার সেইভাবে করতে হবে। প্রপার স্টোরেজ অফ কেমিক্যাল অ্যান্ড পেরিশেবল আইটেমস। বলছে যে আপনি কেমিক্যালের প্রপার স্টোরেজ করতে হবে। কেমিক্যাল গুলোকে আপনি কি কোথায় রাখবেন, একটা স্টোরেজে রাখতে হবে। সেখানটায় কি থাকতে হবে, লকিং সিস্টেম থাকতে হবে, এবং সাফিসিয়েন্ট এয়ার এবং লাইটিং ভেন্টিল সুযোগ থাকতে হবে, তাই না? তো এবং যদি পচনশীল আইটেম থাকে সেগুলোর স্টোরেজও একরকম করতে হবে। আপনি নিচে যদি এটা নির্দিষ্ট ডিগ্রি থাকে বা ফ্রিজে রাখার দরকার সেগুলো আপনি রাখতে হবে। বলছে রিপোর্টিং স্ট্রাকচারাল হ্যাজার্ড অ্যান্ড আনসেফ কন্ডিশন। যদি কোনো ধরনের হ্যাজার্ড থাকে এবং আনসেফ কন্ডিশন থাকে সেটা তাৎক্ষণিক রিপোর্ট করতে হবে। ফলোইং কারেক্ট ম্যানুয়াল হ্যান্ডেলিং টেকনিক। কারেক্ট ম্যানুয়াল ফলো করতে হবে, যেটা হচ্ছে হ্যান্ডেলিং টেকনিকের যে কারেক্ট ম্যানুয়াল গুলো আছে সেই ম্যানুয়াল গুলো ফলো করতে হবে। তো সেফটি ফ্যাক্টরস যদি কখনো এরকম ভাবে আসে, আপনি তো সবগুলো লেখার দরকার নেই, 4-5টা লিখতে পারলেই আপনি বুঝতে পারবে যে আপনি এটা সম্পর্কে আপনার আইডিয়া আছে। এখন ফার্স্ট এইডের যে কিটগুলা, ফার্স্ট এইড কিটের মধ্যে বেসিক ফার্স্ট এইড কিটের মধ্যে কি কি থাকে আমরা এগুলা দেখতে পারি।
যেমন এখানে প্রত্যেকটার সাথে একটা ছবি দেওয়া আছে, যেন আপনাদের বুঝতে পারতে সুবিধা। যেমন 2 নম্বরে বলছে যে ইন্ডিভিজুয়ালি র্যাপড স্টেরাইল অ্যাডহেসিভ ড্রেসিং। আপনি নিজে নিজে লাগাতে পারবেন যে মানে মানে র্যাপড স্টেরাইল অ্যাডহেসিভ ড্রেসিং, সেইটার একটা ছবি দেওয়া আছে। 2 নম্বরে হচ্ছে স্টেরাইল আইপ্যাড, হ্যাঁ, সেটা আছে 3 নম্বরে। 4 নম্বরে হচ্ছে স্টেরাইল কভারিং ফর দ্য সিরিয়াস ওন, 4 নম্বরে। 5 নম্বরে বলছে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ, বা 6 নম্বরে সেফটি পিন, 7 হচ্ছে অ্যাডহেসিভ টেপ, 8 হচ্ছে রাবার থ্রেড অর ক্রিপি ব্যান্ডেজ, 9 হচ্ছে সিজার, 10 হচ্ছে ডিসপোজেবল গ্লোভস, 11 হচ্ছে আই বাথ। এই বিষয়গুলা আমাদের ফার্স্ট এইড কিটে থাকে। নর্মালি আপনি যদি কখনো আসে যে ফার্স্ট এইড কিটে মানে ফার্স্ট এইড বক্সে কি কি থাকে, আপনি লিখতে পারবেন কটন, লিখতে পারবেন গজ, লিখতে পারবেন ব্যান্ডেজ, লিখতে পারবেন আর্টারি ফরসেপ, লিখতে পারবেন সিজার, লিখতে পারবেন অ্যাডহেসিভ টেপ, লিখতে পারবেন। হ্যাঁ, এই 5-6টা লিখলেই তো দেখা গেল। তারপর হচ্ছে আপনার গ্লাভস লিখতে পারবেন, লিখলেই আপনার হয়ে গেল। স্টোরেজ রিকোয়ারমেন্টের মধ্যে কি বলছে 10 নম্বর পেজে বলছে ফ্লামেবল and poisonous materials should be labeled and kept in a storage area that are locked and have adequate ventilation. যেগুলা হচ্ছে দাহ্য এবং হচ্ছে বিষাক্ত, সেই মেটেরিয়ালস গুলোকে আপনাকে কি করতে হবে, লেবেলিং করতে হবে, যেটার মধ্যে যেন বাইরে থেকে বোঝা যায় এটা দাহ্য জাতীয় পদার্থ আছে, বা এসিড থাকলে এসিড, বা অন্য কোনো ধরনের পয়জনাস বিষাক্ত জিনিস থাকলে সেইটার নাম থাকতে হবে, বাইরে থেকে মানুষ যেন বুঝতে পারে, তাহলে সে সতর্ক হতে পারবে। এবং এই জিনিসগুলো আপনাকে স্টোর করবেন কোথায়, একটা লকড স্টোর রুমে, যেখানে এডুকুয়েট ভেন্টিলেশন থাকবে, আলো বাতাস ঢোকার এডুকুয়েট সুযোগ থাকবে। তাহলে হচ্ছে এটা হবে, মানে দেখা গেল অনেক সময় দেখা গেল যে আলো বাতাস ঢুকতে না পারলে এটা গ্যাস চেম্বারের মতো হয়ে যায়, ওটা যেন বাতাস বের হইতে পারে। এখন অ্যাপ্রোপ্রিয়েট স্টোরেজ স্পেস মাস্ট বি অ্যাভেলেবেল ফর, শুধুমাত্র এটার জন্য না, এবং এর পাশাপাশি আপনি যে ম্যাটেরিয়ালস গুলা রাখবেন এবং কনজিউমেবল ম্যাটেরিয়ালস গুলা রাখবেন, টুলস অ্যান্ড ইকুইপমেন্ট গুলা রাখবেন, ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলা রাখবেন, তার জন্য একটা সাফিসিয়েন্ট স্পেস আপনার থাকতে হবে স্টোরেজের। আপনি তো এগুলো ক্লাসরুমে রাখতে পারবেন না, প্র্যাকটিক্যাল ক্লাসরুমে রাখতে পারবেন না, এগুলা থেকে যেটা যেটা দরকার সেটা নিয়ে আসবে, কিন্তু বাদ বাকি গুলা তো আপনাকে দেখা গেল একটা ভালো একটা স্টোরেজ রিকোয়ারমেন্ট আপনার আছে। এখন সিকিউরিটি নিয়ে আমরা যে কথা বলি, সবকিছু তো আসলে মানে উদ্দেশ্য তো সিকিউরিটি ইনশিওর করা। সিকিউরিটির মধ্যে 2টা বিষয় আছে, প্রোটেকশন এগেনস্ট পার্সোনাল রিস্ক, পার্সোনাল রিস্কের মানে প্রোটেকশন, আর হচ্ছে প্রিভেনশন অফ লস, আমার ক্ষতি থেকে বাঁচা, হ্যাঁ, মুক্তি পাওয়া। এই 2টা রিজনে হচ্ছে আমি আসলে সিকিউরিটি নেসেসারি। এখন ক্লিনলিনেস আমার কেন দরকার, এই কথাটা বলছে হচ্ছে আমার পেজ নাম্বার 11-তে। এখন মেইনটেইন এ ক্লিন ওয়ার্কশপ বাই, কিভাবে আপনি একটা ওয়ার্কশপকে আপনি ক্লিন করতে পারেন। আপনি ওয়ার্কশপ থেকে সমস্ত ধরনের যে ডার্ট, ময়লা, ওয়েস্ট, যে ধরনের আবর্জনা, এগুলো ফ্লোর থেকে আপনাকে মুছে ফেলতে হবে। হ্যাঁ, তো পাশাপাশি হচ্ছে বেঞ্চগুলা পরিষ্কার করতে হবে, ফ্লোরে যেন কোনো ধুলা না থাকে, ফ্লোরে যেন কোনো ময়লা আবর্জনা পড়ে না থাকে। আপনি জানলাগুলোকে পরিষ্কার করবেন, ক্লিনিং উইন্ডোজ অ্যান্ড ইনশিওর ন্যাচারাল লাইট। জানলাগুলো যদি ময়লা থাকে তাহলে ন্যাচারাল লাইট এই ক্লাসরুমে ঢুকবে না, তখন দেখা গেল যে মানুষের এডুকুয়েট লাইটিং পাবে না, তখন দেখা গেল যে ন্যাচারাল লাইটের পরিবর্তে তাকে হচ্ছে এই যে বৈদ্যুতিক লাইটের উপর করতে হবে, চোখের উপর প্রেসার পড়বে। এবং পাশাপাশি যে আপনাদের চেঞ্জিং রুম, সেটাকেও ক্লিন করতে হবে ডেইলি, এবং এটা আপনি যদি উইকলি এটা ওয়াশ করতে পারেন, এটা ইনশিওর করতে হবে। এবং স্যানিটাইজিং শাওয়ার অ্যান্ড ওয়াশিং ফেসিলিটিস আফটার ইচ ইউজ, শাওয়ার এবং ওয়াশিং ফেসিলিটিস যেগুলো আছে এগুলোকে আপনি স্যানিটাইজ করতে হবে, এবং প্রত্যেকে ব্যবহারের পরই এটা একবার করে পরিষ্কার করতে হবে। এই বিষয়গুলো ইনশিওর করতে হবে। এখন একটা জিনিস বলছে যে লার্নার সেন্টার অ্যাপ্রোচের কথা বলছে আমাদের 12 নম্বর পেজে। লার্নার সেন্টার অ্যাপ্রোচটা কি? লার্নার সেন্টার অ্যাপ্রোচটা হচ্ছে যেখানে শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ এবং ক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া হয়। শিক্ষার্থী কি শিখতে চাচ্ছে, শিক্ষার্থীর ভালো লাগাকে গুরুত্ব দেওয়া হয়। এখানে শিক্ষার্থীকে শেখার প্রক্রিয়া, যে প্রক্রিয়া আছে সে প্রসেসের কেন্দ্রে রাখা হয়, সক্রিয় শেখার উপর জোর দেওয়া হয়। আর একটা জিনিস হচ্ছে এখানে একটা সহযোগিতামূলক
এবং সহায়ক শিক্ষার পরিবেশ গড়ে তোলা হয়, যেখানে যে পদ্ধতিতে শিক্ষার্থী তার নিজস্ব লক্ষ্য নির্ধারণ করতে পারে এবং এর ফলে তার হয় কি, তার মধ্যে একটা নতুন চ্যালেঞ্জের সাথে অ্যাডাপ্ট করার বা খাপ খাওয়ার একটা ক্ষমতা তৈরি হয়। মানে শিক্ষার্থীদের মধ্যে মানে একটা মানে অ্যাডাপটিভ সক্ষমতা তৈরি হয়, খাপ খাওয়ানোর সক্ষমতা তৈরি হয়। এখন আমরা একটু দেখবো যে খুব শর্টে যদি আমরা বলতে চাই লার্নার সেন্টার অ্যাপ্রোচে কি কি হয়। লার্নার সেন্টার অ্যাপ্রোচে শুধুমাত্র যে লার্নারের উপর ফোকাস থাকে তা কিন্তু না। অনেকেই মনে করে লার্নার সেন্টার অ্যাপ্রোচ হচ্ছে লার্নারদের উপর ফোকাস, টিচার সেন্টার অ্যাপ্রোচ হচ্ছে টিচারদের উপর ফোকাস। বিষয়টা লার্নার সেন্টার অ্যাপ্রোচে ফোকাস শিক্ষার্থী এবং প্রশিক্ষক দুজনের উপরই ফোকাস থাকে। প্রশিক্ষক এখানে থাকে মডেল হিসেবে, শিক্ষার্থী এবং প্রশিক্ষক একে অপরের সাথে যোগাযোগ করে দেখা গেল কাজগুলো করে। প্রশিক্ষক সবসময় এখানে ফিডব্যাক দেয়, শিক্ষার্থীরা জোড়ায় জোড়ায়, গ্রুপে অথবা ইন্ডিভিজুয়ালি কাজ করে, যেভাবে যে কাজটা করা দরকার সেরকম ভাবে। শিক্ষার্থীদের পছন্দের কিছু বিষয় থাকে, সেই পছন্দের বিষয়ের উপর শিক্ষার্থীরা কাজ করে, সেই স্বাধীনতা দেওয়া থাকে। দেখুন, যখন আপনি লেভেল 5 করবেন তখন টিএনএ তে কিন্তু এই প্রশিক্ষক কিন্তু আপনাকে টিএনএ ঠিক করে দেবেন। আপনি আপনার পছন্দ মতো টপিকে টিএনএ তৈরি করবেন, সে আপনাকে গাইড করবে। কিন্তু বাট আপনি আপনার যে ভালো লাগে, আপনি যদি মনে করেন আমি ডিফারেন্ট একটা টপিকের উপর কাজ করব বা এই টপিকের উপর কাজ করব, সেটা আপনার স্বাধীনতা থাকবে। আপনি সেটার উপর আপনি যেভাবে টিএনএর যে স্ট্রাকচারটা মেনটেন করা দরকার সেই স্ট্রাকচারটা ফলো করে আপনি করবেন। কিন্তু বিষয় পছন্দ করার স্বাধীনতা আপনার আছে বা সেটা নিয়ে কাজ করার স্বাধীনতা আছে। এখন বলছে এখানে শিক্ষার্থীরা নিজেই নিজেদের মূল্যায়ন করে, আমার এই কাজটা কতটুকু হলো সেটা কিন্তু আমি নিজেই মূল্যায়ন করতে পারতেছি। পাশাপাশি প্রশিক্ষকও কিন্তু আপনাকে মূল্যায়ন করবে। আগে আমাদের একবার আইটিএস এ হচ্ছে আমাদের একটা 12 দিনের ট্রেনিং হয়েছিল প্যাডাগজির উপর। তো ওখানে সিঙ্গাপুরে যেটা করে, প্রথমে আপনাকে 1 মিনিটের একটা লেকচার দিতে বলা, যে ধরেন একটা বিষয়ের উপর লেকচার দেওয়ার পরে এইটা একজনে হচ্ছে ভিডিও করার পরে সেই ভিডিওটা আপনাকে আবার আপনি নিজে দেখবেন, মানে আপনার মোবাইল দিয়ে তো ভিডিওটা করবে। ভিডিওটা দেখার পরে আপনি বলবেন কি আপনার ভুলগুলো কোথায় হয়েছে, আপনি নিজে বলবেন। সে নিজেই বুঝতে পারে যে আমার স্টার্টিংটা ভালো হয় নাই, আমার আরেকটু কনফিডেন্টলি কথা বলা উচিত ছিল। তাহলে সে নিজেকে মূল্যায়ন করলো। এই মূল্যায়নের শেষে আবার প্রশিক্ষক আবার তাকে মূল্যায়ন করে, হ্যাঁ আপনি ঠিকই ধরছেন, আপনার স্টার্টিংটা আরো মানে কারেজিয়াসলি শুরু করা উচিত ছিল, আরো মানে সুন্দরভাবে শুরু করা উচিত ছিল, বা এরকম একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেয় যে কোন জায়গায় কোন দুর্বলতাগুলো আছে। তার মানে হচ্ছে শিক্ষার্থী নিজেও নিজের মূল্যায়ন করে, প্রশিক্ষকও তার মূল্যায়নটা করে লার্নার সেন্টার অ্যাপ্রোচে। এই জিনিসগুলাই ইংরেজিতে বলা হয়েছে। যদি ল্যাঙ্গুয়েজের কেউ মানে ইংরেজিতে প্রেফার করেন যে ফোকাস ইজ ওয়ান বোথ স্টুডেন্ট অ্যান্ড ইনস্ট্রাক্টর মডেল, তারপর বলছি স্টুডেন্টস ইন্টারাক্ট উইথ ইনস্ট্রাক্টর অ্যান্ড ওয়ান অ্যানাদার, একজন একজনের সাথে যোগাযোগটা করে, সেটা বলছে। ইনস্ট্রাক্টর প্রোভাইড ফিডব্যাক প্রদান করে, মানে স্টেপ টু স্টেপে। স্টুডেন্ট ওয়ার্ক ইন পেয়ার্স, ইন গ্রুপ অর অ্যালোন। শিক্ষার্থী করে কি, ওই যে বললাম যে দলগতভাবে, গ্রুপ, তারপর হচ্ছে জোড়ায় জোড়ায় এবং একা অনেক সময় কাজটা করে। স্টুডেন্ট হ্যাভ চয়েস অফ টপিক, হ্যাভ সাম চয়েস, মানে তার এই টপিকের ব্যাপারে তার নিজস্ব চয়েসটাকে অগ্রাধিকার দেওয়া হয়। এবং স্টুডেন্ট ইভ্যালুয়েট দেয়ার ওন লার্নিং, স্টুডেন্ট তার নিজের লার্নিংটাকে ইভ্যালুয়েট করে, এবং ইনস্ট্রাক্টর অলসো ইভ্যালুয়েট, এবং প্রশিক্ষকও সেটা ইভ্যালুয়েট করে। এখন রেশনালস ফর লার্নার সেন্টার অ্যাপ্রোচ, যৌক্তিকতা কি? এই লার্নার সেন্টার অ্যাপ্রোচে শিক্ষার্থীকে শেখার সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করা। আপনি যখন আপনার ভালো লাগাটা নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার তার প্রতি, ওই কাজের প্রতি দরদটা থাকবে অন্যরকম। 2 নম্বরে, এখানে এই পদ্ধতিতে শিক্ষার্থীদের চাহিদা এবং আগ্রহকে অগ্রাধিকার দেওয়া হয়। 3 নম্বরে, শিক্ষার্থীরা গভীরভাবে শেখে যখন তারা এই শিক্ষণ প্রক্রিয়া সক্রিয়ভাবে যুক্ত থাকে। যেহেতু সে এটার নিজেই পছন্দের টপিক, সে আরো জানার জন্য, আরো এটাকে ইনোভেটিভ করার জন্য সে দেখা গেল সবসময় ট্রাই করতে থাকে। তাকে আর বলতে হয় না যে আপনি এইটা করেন, এইটা করেন, এইটা করেন, সে নিজেই তার পথ খুঁজে বের করে, পাথওয়েটা।
এখন এই পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজস্ব শেখার যাত্রার জন্য দায়িত্ব গ্রহণ করে। সেই কিন্তু নিজের দায়িত্ব নিয়ে দেখা গেল ইউটিউব বিভিন্ন জায়গায় টিচারের সাথে কনসাল্ট করে বা যেখান থেকে ডকুমেন্ট পড়ে লাইব্রেরিতে পড়ে সে দেখা গেল তার নিজের শেখাটাকে আরো মজবুত করে। এখন টিচার সেন্টার অ্যাপ্রোচে কি, একটা কথা শুরুতেই মনে রাখবেন, টিচার সেন্টার অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল যে সিস্টেমে আমরা পড়ালেখা করি, শিক্ষক ক্লাসরুমে আসে, সে টপিকের উপর লেকচার দিয়ে চলে যায়, আমরা শুনি মনোযোগ দিয়ে, বুঝলে বুঝলাম, না বুঝলে না বুঝলাম, সে চলে গেল। এইটা হচ্ছে আমাদের টিচার সেন্টার অ্যাপ্রোচ। তাহলে আমি ফর্মালি যদি বলি, টিচার সেন্টার অ্যাপ্রোচ এ ফোকাসটি প্রাথমিকভাবে প্রশিক্ষকের উপর থাকে। শিক্ষক বিষয় নির্বাচন করে, শিক্ষক জানেন যে কোন বিষয়ে পড়ানো হবে, শিক্ষক কথা বলে, শিক্ষার্থীরা শোনে, শিক্ষক বিষয় সম্পর্কে যা জানেন তা অগ্রাধিকার পায়। তাহলে টিচার সেন্টার অ্যাপ্রোচটা আমরা বুঝতে পারলাম। ছবিতে যদি আমরা দেখতে চাই এক ঝলক অনেকটা এরকম। এখন লার্নার সেন্টার অ্যাপ্রোচ এবং টিচার সেন্টার অ্যাপ্রোচের মধ্যে আমি কিছু পার্থক্যগুলো আইডেন্টিফাই করব। যদিও এইভাবে হচ্ছে সিবিএলএম এ নাই, কিন্তু এই বিষয়টা যেহেতু একটা বেসিক বিষয়, সুতরাং আমাদের চেষ্টা করব যে বিষয়টা আমাদের এই সেশনের মাধ্যমে ক্লিয়ার করার জন্য। প্রথমে আমি দেখব হচ্ছে এলিমেন্টের আছে নলেজ, যদি বিচার করি নলেজের ইন্ডিকেটর ধরি, তাহলে টিচার সেন্টার অ্যাপ্রোচে হচ্ছে কি, এটা ট্রান্সমিটেড ফ্রম ইনস্ট্রাক্টর। নলেজটা শিক্ষক আমাকে দিচ্ছে, শিক্ষকের মাধ্যমে আমার কাছে আসতেছে, ট্রান্সমিটেড হচ্ছে। আর স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচে মানে কনস্ট্রাক্টেড বাই দ্য স্টুডেন্ট, নলেজটা স্টুডেন্টদের মাধ্যমেই তৈরি হচ্ছে, কনস্ট্রাক্টেড হচ্ছে। এখানে টিচার হচ্ছে গাইড করতেছে, কিন্তু স্টুডেন্ট নিজেই নিজের জ্ঞানটা খুঁজে বের করতেছে। স্টুডেন্ট পার্টিসিপেশনের ক্ষেত্রে যদি আমি ইন্ডিকেটর ধরি, তাহলে টিচার সেন্টার অ্যাপ্রোচে খুবই প্যাসিভ, এখানে টিচারই সব কথা বলে, ছাত্রদের কথা বলার সুযোগ খুবই কম বা লিমিটেড, হ্যাঁ, বা অনেক সময় বলতে গেলে নাই, লেকচার দিয়ে চলে যায়। আর লার্নার সেন্টার অ্যাপ্রোচে দেখা গেল যে তারা লেকচারটা খুব ইন্টারেক্টিভ হয়, তারা কোয়ার্ডিয়ালি এবং অ্যাক্টিভলি মানে করে, রেসপন্স থাকে, তাদের পার্টিসিপেশনটা থাকে। রোল অফ এ লেকচার, রোল অফ এ লেকচারে বলতে বলতে বুঝাচ্ছি যে টিচার হচ্ছে এখানে অথরিটি বা লিডার, আর লার্নার সেন্টারে হচ্ছে টিচার থাকে, দেখা গেল ফ্যাসিলিটেটর থাকে, এবং হচ্ছে পার্টনার ইন লার্নিং, এই লার্নিং এর সহায়ক ব্যক্তি হিসেবে সে ভূমিকা পালন করে। এখানে সে লিডার হিসেবে থাকে না, অথরিটি হিসেবে থাকে না, এখানে সে থাকে কি ফ্যাসিলিটেটর হিসেবে থাকে। যে কারণে সিবিটিএ তে দেখবেন বলা হয় যে টিচার বলা হয় না, সিবিটিএ তে বলা হয় যে আমরা হচ্ছে আপনাদের ফ্যাসিলিটেটর। হ্যাঁ, রোল অফ অ্যাসেসমেন্টের কথায় আসি। রোল অফ অ্যাসেসমেন্টে দেখা গেল যে টিচার সেন্টার অ্যাপ্রোচে খুব কম টেস্টের আয়োজন করা হয়। এখানে বেশিরভাগই হচ্ছে আপনি গ্রেডিং, এ প্লাস পাইলেন, এ পাইলেন, বি প্লাস পাইলেন, বি পাইলেন, এগুলো গ্রেডিং। স্টুডেন্ট সেন্টারে সাধারণত অনেক টেস্ট হয়, প্রতিদিনই টেস্ট হচ্ছে, একটার পর একটা টপিক শেষ হলো আবার টেস্ট হচ্ছে, বিভিন্ন ধরনের টেস্ট, এবং ফর ওয়ান গোয়িং ফিডব্যাক, এটার ফিডব্যাকটা কিন্তু চলমান। হ্যাঁ, এটার ফিডব্যাকটা চলমান, চলতে থাকে। এমফ্যাসিস, গুরুত্বের দিক দিয়ে যদি বিবেচনা করি, লার্নিং কারেক্ট অ্যান্সার, আর এখান থেকে ডেভেলপিং ডিপার আন্ডারস্ট্যান্ডিং। আমার টিচার সেন্টারে হচ্ছে কারেক্ট কোনটা ভুল কোনটা সেটা, কিন্তু স্টুডেন্ট সেন্টারে আন্ডারস্ট্যান্ডিংটা ডিপার থাকে। যখন আমরা রাজশাহী টিটিসিতে যখন লেভেল 5 করি, আনিসুজ্জামান স্যার ছিলেন আমাদের ফেসিলিটার, উনি যখন আমাদেরকে এমসিকিউ মাল্টিপল চয়েস অফ কোশ্চেন বুঝাতেন, তখন তো উনি চারটাই ব্যাখ্যা করতেন, চারটা আইটেমের কোনটা কি। চারটা আইটেমকে যখন আপনি ডিসক্রাইব করা হয়, তখন আপনি দুইটা জিনিস আপনার ক্লিয়ার হবে, উত্তর কোনটা আর কেন উত্তর এইটা, আর অন্যগুলো কেন উত্তর নয় সেটাও আপনি কিন্তু বুঝতে পারবেন। তখন হচ্ছে কি আপনার আইডিয়াটা, নলেজটা অনেক মাছ মোর ডিপার হয়। তাহলে হচ্ছে আপনি শুধুমাত্র সঠিকটা না, আপনি ভুলগুলোও জানতেছেন, এইগুলো ভুল কি কারণে ভুল, বা এইগুলো এইভাবে থাকলে উত্তর কোনটা কোনটা হইতো, সেটা আপনি ক্লিয়ার থাকবেন।
অ্যাসেসমেন্ট মেথডে আমরা কি বলতে চাচ্ছি? ওয়ান ডাইমেনশনাল টেস্ট, ওই যে একটা হাফ ইয়ারলি পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা, গদবাদা একটা নিয়ম। এখানে টেস্টটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। এখানে প্র্যাকটিক্যাল হচ্ছে, এখানে প্রতিদিনই প্র্যাকটিক্যালের উপর কম্পিটেন্সি যাচাই করা হচ্ছে, অ্যাটিটিউড দেখতেছে বা বিভিন্ন ধরনের গ্রুপ ওয়ার্ক দিচ্ছে, প্রজেক্ট ওয়ার্ক দিচ্ছে, অ্যাসাইনমেন্ট দিচ্ছে, বিভিন্ন ভাবে আপনি টেস্ট হচ্ছে। একাডেমিক কালচারে যদি কনসিডার করি, কম্পিটিটিভ এন্ড ইন্ডিভিজুয়ালিস্টিক। আর টিচার সেন্টারে কি, কে বেশি মার্ক পাইলো, সে ভালো, আমি কেন পঞ্চম হইলাম, আমি কেন ফার্স্ট হইলাম না, এইটা। স্টুডেন্ট সেন্টারে ফার্স্ট সেকেন্ড থার্ডের তো কোনো বিষয় নেই, এখানে তো কম্পিটেন্ট আর নট কম্পিটেন্টের মতো বিষয়। তো এখানে কোলাবোরেটিভ অ্যান্ড সাপোর্টিভ, যেহেতু এখানে 1 হওয়ার সুযোগ নাই, আবার 10 হওয়ার সুযোগও নাই, সে কিন্তু সবাই সবাইকে সহযোগিতা করে, সাপোর্টিভ ম্যানারে লার্নিংটা শেখে। লার্নিং রিসোর্সের মধ্যে যেটা বলছে 16 নম্বর পেজে, যে আপনি লার্নিং করতে গেলে কিছু রিসোর্স লাগবে। তো লার্নিং রিসোর্স কি কি লাগবে? টেক্সট বুক লাগবে, ওয়ার্কশপ ম্যানুয়ালস লাগবে, যেখানে আপনার হচ্ছে টেকনিক্যাল ইনফরমেশন থাকে সেগুলো লাগবে, প্রোডাক্ট ইনফরমেশন লাগবে, ইনস্ট্রাক্টর ডেভেলপ লার্নিং মেটেরিয়ালস লাগবে, ভিডিওস লাগবে, সিডি লাগবে, প্রোডাক্ট স্যাম্পল লাগবে, স্লাইড লাগবে, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন লাগবে। এই জিনিসগুলো আমাদের লাগবে। তো আপনি এখান থেকে 4-5টা লিখতে পারলে লার্নিং রিসোর্স হয়ে গেল। বা দেখা গেল ম্যাচিং এ 2টা দিয়ে বললো, এর মধ্যে ওদিকে দিয়ে লার্নিং রিসোর্স, তাহলে হচ্ছে আপনি ওই 2টা ওই লার্নিং রিসোর্সের সাথে ম্যাচ করবে, যেভাবেই কোশ্চেন আসুক। রিকোয়ার্ড ইকুইপমেন্ট, আপনি যখন একটা পারফেক্ট ওয়েল অর্গানাইজ ল্যাব বা ওয়ার্কশপ যেটাই বলেন বা লার্নিং সিস্টেম চালু করবেন, সেখানে আপনাকে কিছু কিছু জিনিস থাকতে হবে। যেটা এখানে বলছে যে আপনাকে টেলিভিশন সেট থাকতে হবে, ডিভিডি প্লেয়ার থাকতে হবে, তাহলে আমাদের হচ্ছে যে ইকুইপমেন্ট গুলোর মধ্যে লাগতেছে, টেলিভিশন সেট বলা আছে, ডিভিডি প্লেয়ারের কথা বলা আছে, তারপর বলছে অডিও ক্যাসেট প্লেয়ারের কথা বলছে, স্লাইড প্রজেক্টরের কথা বলতেছে, স্লাইড অডিও সিনক্রোনাইজ প্লেয়ারের কথা বলতেছে, তারপর হচ্ছে ওভারহেড প্রজেক্টরের কথা বলতেছে, কম্পিউটার প্রিন্টারের কথা বলতেছে। এই জিনিসগুলোর কথা বলতেছে। এগুলো ডিপেন্ড করে যে আসলে কোন ধরনের অকুপেশন বা কোন ধরনের মানে ক্লাস বা কোন ধরনের মানে সেশন ওখানে পরিচালিত হয়, তার উপর ভিত্তি করে এই ইকুইপমেন্ট গুলো এগুলো ভেরি করতে পারে। হ্যাঁ, বা এর চাইতে বাইরেও কিছু থাকতে পারে। কিন্তু আপনারা যদি এরকম আসে যে কি কি ইকুইপমেন্ট দরকার একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ক স্পেসে বা ল্যাবে, তাহলে আপনারা যেন অ্যান্সার গুলো করতে পারেন। আইডিয়াল সিচুয়েশন ফর এ ট্রেনিং ফেসিলিটি, একটা ট্রেনিং ফেসিলিটি জন্য কোন ধরনের সিচুয়েশনকে আমরা আইডিয়াল বলবো? এখানে বলছে a training facility that requires hands-on practical works with machinery, equipment, instruction provided in support electronically could be a lockable learning resource center alongside or close to the actual workshop or laboratory. বলছে যেসব জায়গাগুলো আপনি মনে করেন যে ধরেন যে ধরনেরই ওয়ার্কশপ বা ল্যাবরেটরি হোক, সেটা তো লকড থাকতে হবে, তাই না? আদারওয়াইজ তো দেখা গেল কম্পিউটার থাকলে বা অন্য কিছু থাকলে তো আপনি এগুলো থাকবে না, চুরি হয়ে যাবে বা কোনো কারণে ক্ষতির সম্মুখীন হতে পারে। তো এই ওয়ার্ক স্পেসটা বা ল্যাবটা আপনার লক থাকতে হবে। স্টোরেজ স্পেস ফর অল লার্নিং রিসোর্সেস, সব ধরনের লার্নিং রিসোর্সের জন্য স্টোরেজ স্পেস থাকতে হবে। স্টাডি ডেস্ক অর কোরাল ফর স্টুডেন্টদের জন্য, মানে স্টাডি ডেস্ক থাকতে হবে স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, তারপর বলছে যে অ্যাক্সেস টু কম্পিউটার অ্যান্ড রিপ্লে ইকুইপমেন্ট, কম্পিউটারে অ্যাক্সেস থাকতে হবে, হ্যাঁ, যেন ইকুইপমেন্ট গুলো ব্যবহার করতে পারে, সেই সুযোগগুলো থাকতে হবে। অ্যাক্সেস টু অল লার্নিং রিসোর্সেস, যে লার্নিং রিসোর্স গুলো আছে আলমারিতে তালাবন্ধ করে রাখবেন, সেগুলো রিসোর্স গুলো ব্যবহার করতে পারবেন না, তাহলে তো হলো না। সেই যে ডকুমেন্ট গুলো আছে বা যে রিসোর্স গুলো আছে বা যে ফেসিলিটিস গুলো আছে, সে যেন ব্যবহার করতে পারে। সিকিউরিটি অ্যান্ড কন্ট্রোল অফ ইকুইপমেন্ট অ্যান্ড রিসোর্সেস, হ্যাঁ, এগুলোর নিরাপত্তা থাকতে হবে এবং
এগুলোর কন্ট্রোল, মানে ইকুইপমেন্টের নিয়ন্ত্রণ এবং রিসোর্সের নিয়ন্ত্রণগুলো থাকতে হবে। তাহলে আমরা বলবো যে আইডিয়াল সিচুয়েশন ফর এ ট্রেনিং ফেসিলিটিস। এখন কিছু কিছু বিষয় কিন্তু আপনাকে কনসিডার করতে হবে, যেমন হচ্ছে সাফিসিয়েন্ট ভেন্টিলেশন থাকতে হবে, মেকানিক্যাল অ্যান্ড কুলিং সিস্টেম থাকতে হবে, এই মেকানিক্যাল কুলিং সিস্টেম থাকতে হবে। মনে করেন ওয়ার্ক প্লেস বা ওয়ার্কশপ বা ল্যাবটা দেখা গেল আপনি উপরে টিন দেওয়া, তাহলে হচ্ছে গরমের সময় এত হিট হবে, দেখা গেল ওখানে কাজ করতে পারবে না। হ্যাঁ, তো সেই জন্য বলতেছে যে এটাতে দেখবেন যে গার্মেন্টস এর যেখানে সুইং, মানে যেখানে হচ্ছে স্যাম্পলিং সেকশন থাকে, মানে যেখানে মানে ড্রেস তৈরি করা হয়, সেখানে বড় বড় ভেন্টিলেশন ফ্যান থাকে। হ্যাঁ, যেখান থেকে বাতাস পাস করে দিচ্ছে, গরম বাতাস, ভিতরের গরম বাতাস বাইরে বার করে দিচ্ছে বা সাফাকেশনটা দূর করতেছে। ইনশিওর এনাফ উইন্ডোজ অ্যান্ড ডোর, পর্যাপ্ত আলো বাতাসের জন্য বড় বড় জানলা দরজা বা সাফিসিয়েন্ট দরজা জানলা থাকা দরকার, তাই না? আর ট্রেনিদেরকে আপনি থার্মাল স্ট্রেস থেকে রক্ষা করার জন্য তাদের টেম্পারেচার রেঞ্জটা কিন্তু নিচে থাকতে হবে। অনেক অত্যাধিক গরমের মধ্যে দেখা গেল তাদের কি হবে, সোয়েটিং হবে, তারা মানে ভমিটিং ফিল করবে, তাহলে হচ্ছে তাদের জন্য শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। তো টেম্পারেচার ইস্যুটা আপনি কনসিডার করতে হবে। গুড লাইটিং একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, ওয়ার্ক প্লেসে যদি সাফিসিয়েন্ট লাইটিং না থাকে, তাহলে দেখা গেল তার চোখের ক্ষতি হবে এবং হচ্ছে সে আর্গোনমিক হ্যাজার্ডও পড়তে পারে। তার লাইটিং যে প্রবলেমটা আছে সেইটা হচ্ছে আপনাকে দূর করতে হবে। ন্যাচারাল লাইটের প্রতি বেশি ডিপেন্ডেন্ট হলে ভালো। লাইটিং প্রবলেম যদি কোথাও থাকে সেটা খুঁজে বের করতে হবে এবং সেই ডিফিকাল্টিস গুলো আসলে ওয়ার্কশপ থেকে দূর করতে হবে এবং আইডেন্টিফাই সলিউশন টু লাইটিং প্রবলেম। হ্যাঁ, এবং শুধুমাত্র প্রবলেম খুঁজে বের করে না, প্রবলেমের সলিউশনটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, তাহলে ওয়ার্ক প্লেসটা আর মোর মানে অ্যাক্সেসেবল হবে। এখন এইখানে যে বিষয়টা বলা হয়েছে, দেখেন, ডিসপোজাল অফ টক্সিক ওয়েস্ট, ফ্যাক্টরি থেকে, ইন্ডাস্ট্রি থেকে, ওয়ার্কশপ থেকে যে টক্সিক ম্যাটেরিয়ালস যদি কোনো তৈরি হয় বা থাকে, সেটা ওকে আপনাকে অবশ্যই ডিসপোজড করতে হবে, ধ্বংস করতে হবে, বা হ্যাঁ, যেখানে এটা ফালানো দরকার সেখানে সেটা নিয়ে যেতে হবে। এখন ইনশিওর প্রপার অল টাইপ অফ ওয়েস্ট ডিসপোজাল অ্যাজ পার লোকাল ল, তাহলে হচ্ছে আপনার লোকাল ল অনুযায়ী অল টাইপ অফ ওয়েস্ট, যেটা যেভাবে ওয়েস্ট গুলাকে ডিসপোজাল করা দরকার সেটা আপনাকে জানতে হবে, নিশ্চিত করতে হবে। ডু নট পোর টক্সিক লিকুইড ইনটু দ্য সোয়ার্স, মানে সোয়ারেজে যে আমাদের যে ড্রেন বা সুয়ারেজে আপনি দেখা গেল যে কেমিক্যাল গুলো ফেলতে পারবেন না। এই সুয়ারেজের লাইনের সাথে বিভিন্ন জায়গায় কানেক্টেড থাকতে পারে বা পরিবেশের ক্ষতি হতে পারে। কনসাল্ট অথরিটিস ফর ওয়েস্ট ডিসপোজাল, এইটার জন্য যে অথরিটি আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আপনাকে এইটা ইনশিওর করতে হবে। ধরেন মনে করেন সিটি কর্পোরেশনের সাথে বললেন, সিটি কর্পোরেশনের গাড়ি এসে আপনাদের এটা নিয়ে গেল সপ্তাহে একদিন বা প্রতিদিন বা যেভাবে সম্ভব হয়, এবং আপনাকে সেফটি রুলস গুলোকে আপনাকে মানতে হবে। দেখেন, ফ্যাক্টরি থেকে কিছু উৎপাদন হচ্ছে, সিটি কর্পোরেশনের গাড়ি বা ও যে আপনি যে ট্রান্সপোর্টে করে সেটা চলে যাচ্ছে, যেটা ডিসপোজাল করা দরকার সেটা ডিসপোজাল হচ্ছে, আর যেটা রিসাইকেল করা দরকার সেটা রিসাইকেল হচ্ছে। তাহলে এই ছবি থেকে আমরা এটা বুঝতে পারলাম। এক্সাম্পল অফ রিসাইকেল ম্যাটেরিয়ালস, রিসাইকেল ম্যাটেরিয়ালস গুলো কি কি, কোনগুলোকে আপনি রিসাইকেল করবেন? গ্লাস, প্লাস্টিক, মেটাল, পেপার, নিউজ প্রিন্ট, আদার পেপার অ্যান্ড কার্ডবোর্ড, ব্যাটারিজ, এগুলা রিসাইকেল করা যায়। মানে এগুলোকে আবার দেখা গেল যে মেশিনে করে, মানে এগুলা আবার ভাঙ্গারি আলারা বা যারা ভাঙ্গারি জিনিসপত্র কিনে তারা এগুলাকে আবার রিসাইকেল করতে পারে, নতুন করে আবার নতুন তৈরি করতে পারে। রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন প্রসেস, রিপোর্টিং এবং ডকুমেন্টেশন প্রসেসটা মানে থাকতে হবে। বেসিক রেকর্ড ডিটেলস গুলোর মধ্যে কি থাকে, প্রত্যেকটা ইকুইপমেন্টের তো একটা আইডি থাকতে হবে, তাই না? এগুলো ফাইন্যান্সিয়াল কাজেও লাগে, কারণ আপনার কি কি জিনিসপত্র আছে সেটার ইনভেন্টরি বা ইন্ডিয়ান আইডি থাকতে হয়, ইন্ডিয়ান আইডি। যে দেখবেন যে প্রত্যেক অনেক সময় চেয়ার বা বিভিন্ন মেশিনের গায়ে একটা নাম্বার লেখা থাকে, হ্যাঁ, একটা আইডি লেখা থাকে, ওই আইডিটা দিয়ে বোঝা যায় এই এই জিনিসটা কোথায় আছে, কিভাবে আছে, ওরকম ভাবে। হোয়ার মেইনটেনেন্স লোকেশন, হোয়াই, হোয়েন, হাউ, টাস্ক ডিটেলস অর
অ্যান্ড ফ্রিকোয়েন্সি। এটা কখন মানে এটা মেনটেনেন্স করতে হবে, কখন করা হয়েছে, তার কে করছে, এগুলো ডিটেলস থাকে। এবং কে যে করবে তার কি কি রিকোয়ার্ড স্কিল থাকতে হবে সেইটা হচ্ছে আপনার এখানে লেখা থাকবে। মনে করেন এটা যে মেনটেন্স করছে বা লিফটটা যে মেনটেন্স করছে, লিফট মেনটেন করছে কে, কখন মেনটেন্স করছে, কিভাবে মেনটেন করছে, কোথায় লিফটটা ছিল, সেই লিফটের আইডিটা কি, এই জিনিসগুলো আপনার এই বেসিক রেকর্ড ডিটেলসে থাকতে হবে। কতবার করছে মাসের মধ্যে। এখন বলছে যে রিপোর্টিং প্রসেসের মধ্যে দেখেন ইন্সপেকশন রিপোর্ট টেম্পল দেওয়া আছে বইতে একটা, স্যাম্পল টেম্পল ব্রেকডাউন এন্ড রিপেয়ারের জন্য যদি কিছু থাকে সেইগুলার হচ্ছে মানে স্যাম্পল দেওয়া আছে। তাহলে হচ্ছে আমার যেটা ইন্সপেকশন, অ্যানালাইজিং দ্য ইন্সপেকশন রিপোর্টটাকে অ্যানালাইজ করতে হবে, ইনভেস্টিগেটিং দ্য ফেসিলিটিস কন্ডিশন অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টে যদি কোনো কিছুর খারাপ কন্ডিশন থাকে সেটা ইনভেস্টিগেশন করতে হবে, আসলে কি অবস্থা আছে, কিভাবে করা যায়। প্রিপেয়ার শিডিউল ফর রিপেয়ার, যদি কোনো কিছু রিপেয়ার করতে হয় তার জন্য শিডিউল করতে হবে। এবং যদি কোনো ধরনের ইমপ্রুভমেন্টের দরকার হয় সেই ইমপ্রুভমেন্ট ইনশিওর করতে হবে। ইমপ্লিমেন্টিং অনগোয়িং মেনটেন্যান্স অফ ফ্যাসিলিটিস কে ইমপ্লিমেন্ট করতে হবে। হাউসকিপিংটা কি? হাউসকিপিং সম্পর্কে বলা হয়েছে আমাদের 25 নম্বর পেজে। হাউসকিপিং হচ্ছে একটি স্থানকে পরিষ্কার, সুন্দর এবং ভালোভাবে রক্ষণাবেক্ষণ করার একটা প্রক্রিয়া। এখন হাউসকিপিং ইজ এ প্রসেস অফ কিপিং এ প্লেস ক্লিন, বিউটিফুল অ্যান্ড ওয়েল মেনটেন সো দ্যাট ইট লুকস অ্যান্ড ফিলস প্লিজেন্ট, যাতে এটা দেখতে সুন্দর এবং ভালো অনুভূত হয়। হ্যাঁ, হাউসকিপিং। এখন হাউসকিপিং এর এরিয়া হচ্ছে তিনটা, একটা ডোমেস্টিক হাউসকিপিং, ইনস্টিটিউশনাল হাউসকিপিং আর ইন্ডাস্ট্রিয়াল হাউসকিপিং। তাহলে হচ্ছে ডোমেস্টিক, ইনস্টিটিউশনাল আর হচ্ছে ওয়ার্ক প্লেস বা ইন্ডাস্ট্রিয়াল হাউসকিপিং, এই তিনটা এরিয়া হাউসকিপিং। এখন হোয়াট ইজ মেনটেনেন্স অ্যান্ড হাউসকিপিং পাশাপাশি যে শব্দটা আসে মেনটেনেন্স, মেনটেনেন্স এ পারফর্মিং দ্য রুটিন অ্যাকশন, আপনি একটা রুটিন অ্যাকশন পারফর্ম করতে হবে হুইচ কিপ দ্য ডিভাইস ইন অর্ডার, মানে ওয়ার্কিং অর্ডার, টু কিপ ইন গুড কন্ডিশন অ্যান্ড প্রিজার্ভ অ্যান্ড প্রোটেক্ট দ্য ডিভাইস। আপনি কোনো ডিভাইসকে যদি প্রোটেক্ট করতে চান, ভালো রাখতে চান, হ্যাঁ, গুড কন্ডিশনে রাখতে চান, প্রিজার্ভ করতে চান, তাহলে আপনাকে রেগুলারলি মেনটেন করতে হবে। দেখবেন যে জায়গাগুলো ভালো রেগুলারলি মেনটেন হয় সেই জিনিসগুলো ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আপনার একটা মেশিন থাকলো, একটা যদি বাইক থাকে, তার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছেন প্রতি 1000 কিলোমিটার পর পর, তারপর দেখা গেল তার ব্রেক অয়েল চেঞ্জ করতেছেন, নির্দিষ্ট 40,000 কিলোমিটার পরে দেখা গেল তার টায়ার চেঞ্জ করতেছেন, ব্রেক শু চেঞ্জ করতেছেন, তাহলে তো ওই জিনিসটা আপনার কখনো একটা বড় ধরনের হ্যাজার্ডে পরিণত হওয়ার সম্ভাবনা খুব কম। এক্সটেন্ডেড ইকুইপমেন্ট লাইফ স্প্যান এন্ড এনহ্যান্স রিলায়াবিলিটি, আমরা যদি রিলায়াবিলিটি এবং হচ্ছে এর লাইফ স্প্যানকে বাড়াতে চাই, মানে এর যদি সক্ষমতা বাড়াতে চাই বা লংজিভিটি বাড়াতে চাই, তাহলে আমাদের মেনটেনেন্স করতে হবে। এখন হোয়াট ইজ দ্য পিরিয়ডিক্যাল মেনটেনেন্স, এটা বলা হচ্ছে 36 নাম্বার পেজ। দেখেন পিরিয়ডিক্যাল মেনটেনেন্স বলতে হচ্ছে আপনি একটা সেট ইন্টারভাল, একটা নির্দিষ্ট গ্যাপে একটা সময়ের গ্যাপে আপনি এগুলাকে মেনটেন করা, ইকুইপমেন্টগুলা পারফরমেন্স মেনটেন করা বা মেশিনারিজের মেনটেন করা। টাইম বেসড মেনটেনেন্স টিবিএম ইজ মেনটেনেন্স পারফর্মড অন ইকুইপমেন্ট অ্যাট সেট ইন্টারভাল, একটা সেট ইন্টারভালে মেনটেন করাটাকেই হচ্ছে পিরিয়ডিক্যাল মেনটেনেন্স। এখন মেনটেনেন্স কেন দরকার, জিনিসগুলো যেন সুন্দর মতো মেনটেন করা, সুন্দর করা, এগুলো হচ্ছে রিডিউস এক্সপেন্সেস, আপনার খরচ কমায়, রিডিউস রিস্ক অফ অ্যাক্সিডেন্ট, আপনি যদি এগুলো পড়ে থাকে নিচে তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে বা মেনটেন না করলে ঠিক মতো ব্রেকডাউন হতে পারে। রিডিউস ব্রেকডাউন, মেক ইকুইপমেন্ট লাস্ট লঙ্গার, দীর্ঘদিন টেকায় জিনিসপত্র। ইনক্রিজ এফিসিয়েন্সি, সক্ষমতা বাড়া। ইমপ্রুভ ওয়ার্কিং কন্ডিশন ফর এমপ্লয়, ভালো শোনেন, অস্ত্র যদি ভালো থাকে কর্মীর কাজ করাটা সহজ হয়, আর অস্ত্র যদি ভোতা থাকে কর্মীর স্ট্রেস বেশি পড়ে, কাজের কোয়ালিটি খারাপ হয়। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম 25 নম্বর পেজে আছে হোয়াই ইজ মেনটেনেন্স, কেন মেনটেনেন্স। এখন হাউ টু মেনটেন, আমরা কিভাবে মেনটেন করব। দ্য কোশ্চেন অন হাউ ডু উই ইমপ্লিমেন্ট দ্য মেনটেনেন্স প্রোগ্রাম উইল
সেন্টার অন দ্য 5M। আমরা 5টা জিনিস যদি ইনশিওর করতে পারি, কিভাবে মেনটেন করবো? ম্যান পাওয়ার, মানি, মেথড অ্যান্ড সিস্টেম, মেকানিক্স, তারপর ফেসিলিটিস, আর হচ্ছে মেটেরিয়াল অ্যান্ড বলছে ম্যান পাওয়ার, মানি, মেথড অফ সিস্টেম, ফেসিলিটিস, আর বলছে মেটেরিয়ালস অ্যান্ড সাপ্লাইস। এই 5টা জিনিস যদি আমরা করতে পারি তাহলে আমরা মেনটেন করতে পারবো। এখন কোয়ালিটি ম্যানেজমেন্ট বলা হয়, যে কোয়ালিটি ম্যানেজমেন্টটা কারা? বলছে ইনশিওর কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ এ মেথড ফর ইনশিওরিং দ্যাট অল অ্যাক্টিভিটিস necessary to design, develop and implement a product or service are effective। যে প্রোডাক্ট এবং সার্ভিসগুলো আছে এগুলো ইফেক্টিভ আছে, যেভাবে ডিজাইন করা দরকার সেটা আছে, ইমপ্লিমেন্টেশন ঠিক মতো চলতেছে ইফিসিয়েন্ট ওয়েতে। হ্যাঁ, এবং এফিসিয়েন্টটা কিসে? সিস্টেম এবং পারফরমেন্স দুইটার ক্ষেত্রে ইফিসিয়েন্সিটা ইনশিওর করতেছে। কারা ইনশিওর করে? কোয়ালিটি ম্যানেজমেন্ট টিম। তারা প্রথমে করে কি? তারা প্রথমে প্ল্যান করে, সেই প্ল্যানের মধ্যে থাকে ডিজাইন অর রিভাইজ বিজনেস প্রসেস কম্পোনেন্ট টু ইমপ্রুভ রেজাল্ট। 2 নম্বরে তারা প্ল্যান করার পাশাপাশি ডু করে কি? ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান অ্যান্ড মেজার দ্য পারফরমেন্স। প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করে এবং পারফরমেন্সটা মেজার করে যে ঠিক মতো সবকিছু চলতেছে কিনা। এক কি? ডিসাইড করে ওয়ান চেঞ্জ নিডেড টু ইমপ্রুভ দ্য প্রসেস। তারা ডিসাইড করে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট প্রসেসে দরকার আছে কিনা, সেই অনুযায়ী তারা ডিসিশন নেয় বা অ্যাকশন নেয়। তাহলে কোয়ালিটি ম্যানেজমেন্টের 3টে স্টেজ তারা করে, প্ল্যান করে, ডু করে আর অ্যাকশন করে। আর এর ফলে হয় কি? অল অ্যাক্টিভিটিজের নেসেসারি ডিজাইন, ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্টেশন এ প্রোডাক্ট আর সার্ভিস, এগুলো আসলে ইফেক্টিভ কিনা আর এফিসিয়েন্ট কিনা with respect to system and performance, এটা ইনশিওর করে কোয়ালিটি ম্যানেজমেন্ট। আমাদের এই চ্যানেলটাকে যদি আপনারা লাইক দেন, সাবস্ক্রাইব করেন এবং কমেন্টস করেন তাহলে আমাদের এগিয়ে যাওয়াটা সহজ হয়, কারণ শুধুমাত্র টিবেটকে যারা পছন্দ করে এই ধরনের মানুষের কাছে চ্যানেলটা আরো বেশি সহজে পৌঁছে যাবে। আপনাদের প্রতি অনেক দোয়া। আল্লাহ আপনাদের যে নেক মাকসাদকে পুরো করুক, সাইয়্যিদুল হাসানাত দ্বারা পূর্ণ করে দেখ। আল্লাহ আপনাদের কাজকে সহজ, সরল এবং সিরাতুল মুস্তাকিম করে দেখ, এবং আল্লাহ আমার কথাগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মতো তৌফিক দান করুক। প্রচেষ্টায় আমরা 2জন ছিলাম, মোহাম্মদ মাজদুল ইসলাম এবং রাজিয়া খান। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুক, আমাদের সাইয়্যিদুল হাসানাত দ্বারা পূর্ণ করুক, এবং আমাদের এই কাজ কর্মকাণ্ডকে সাদকে জারি হিসেবে কবুল করে নিন। আপনাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।